जनाब अहमद बिन कासिम, पॉइंट ऑफ ऑर्डर। মাননীয় স্পিকার, আমি আজ এখানে দাঁড়িয়ে আছি একটি অন্ধকার ঘর থেকে ফিরে এসে, যেখানে আমার মতো আরো শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আমরা যারা গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম। আমরা মনে দিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ, পিঁপড়া, টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো যে মৃত্যুর থেকে হাজার গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাতে মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, ফ্যাসিবাদকে বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন মেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে। এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয়, সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ। মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায়, এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। উই গট ইউ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে সহমর্মিতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। যারা গুম হয়েছেন তারা কেউ আমার স্বজন, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার বাংলাদেশের মানুষ, আমার জিয়া পরিবারের সদস্য সহ বাংলাদেশের মানুষের তারা হৃদয়ের প্রতিবেশী। মাননীয় স্পিকার, ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ আমরা একই সাথে আইসিটি অ্যাক্ট 1973 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে। একই সাথে এদিকে এটা করেছি, আবার গুম আইনে আমরা এটাকে ভিন্ন একটা তদন্তের কথা বলছি। ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা গুমের যারা অপরাধী, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন আইন যেটা করা হয়েছে, ওই আইনটা আমি যখন সময় আসবে আমি দেখাবো। এই আইনটা যদি রাখা হয় এইভাবে, তাহলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষজন অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন। এই আইনের তদন্তের নামে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, যে কারণে আমরা বলেছি, আমরা বিশেষ কমিটিতে আলোচনা করেছি, উনি হয়তো ছিলেন না, প্রপারলি অ্যাপ্রেজড উইথ দ্য ফ্যাক্ট না। আমরা বলছি এই দুইটা আইনই আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে
সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। কারণ ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার সহকর্মী। উনি দীর্ঘদিন ধরে যেভাবে গুমের শিকার হয়েছিলেন এবং এভাবে বাংলাদেশের 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গুমের শিকার হয়েছিলেন, মৃত্যুর প্রহর গুনেছিলেন প্রতিদিন, তাকে যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রে ডাম্পিং করা হয়েছিল, যেভাবে উনি বিচারের মুখোমুখি হয়েছিলেন, যেভাবে উনি বাংলাদেশে ফেরত এসেছেন, এটা মনে করার কোনো কারণ নাই গুমের সাথে জড়িত যারা অপরাধী ছিলেন তারা কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে। সে কারণেই আমরা বলেছি, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। গুম আইনে আবার মানবাধিকার কমিশন আইনের তদন্ত সংস্থাকে রেফার করা হয়েছে। এই সবগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে এবং আমি আশা করব যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমান সহ এই সেক্টরে যারা ভুক্তভোগী হয়েছেন তারা সদস্য হিসেবে থাকবেন এবং তাদের মতামত দেবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি জনাব আরমান রেইজ করেছেন। আইনমন্ত্রী আশ্বস্ত করেছেন যে গুম নিরোধের জন্য কঠিন একটি আইন পরবর্তীকালে আনা হবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং গুমের শিকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নিরপরাধ রাজনৈতিক কর্মীরা শিকার হয়েছে। আমরা আশা করব সরকার এবং সরকার দলীয় সদস্যবৃন্দ, বিরোধী দলীয় সদস্যবৃন্দ মিলে এমন একটি কঠিন আইন করবেন যাতে করে ভবিষ্যতে কোনো নাগরিককে গুমের শিকার হতে না হয়। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, নিশ্চয়ই এ ধরনের আইন এই সংসদ প্রণয়ন করবে। ধন্যবাদ সবাইকে। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয় মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত 3টি নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। প্রথম নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তার নোটিশের বিষয়বস্তু রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন প্রসঙ্গে। বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মিয়ানমারের নাগরিক বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাত সত্ত্বেও শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মাননীয় সদস্য একই বিষয়ে আরও একটি নোটিশ দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত আমি 1/4/2006 তারিখে সংসদকে অবহিত করেছি। এই নোটিশটি সাম্প্রতিককালে সংঘটিত কোনো ঘটনা নয়। মিয়ানমার সরকার বহু বছর আগেই তারা আরাকানের নাগরিকদের নাগরিকত্ব হরণ করেছে। সুতরাং এই প্রেক্ষিতে মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন রাজশাহী 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান। তার নোটিশের বিষয় দেশের ছাত্র সমাজ ও যুবশক্তি মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহারে তাদের লেখাপড়া কাজকর্মে বন্ধের উপক্রম। পিতামাতা ও অভিভাবক তাদের এই মোবাইল আসক্তির কারণে দারুণভাবে উদ্বিগ্ন। বিশেষ করে পর্নোগ্রাফি সাইটগুলো তাদের নৈতিক চরিত্রের অধপতনের কারণ হচ্ছে। সমাজে জেনা, ব্যভিচার, ইভটিজিং, ধর্ষণ ইত্যাদি ঝড়ের গতিতে বেড়ে চলছে। অতি দ্রুত এর প্রতিকার প্রয়োজন। বিষয়টি দেশের সকল শ্রেণীর মানুষের কাছে এক ভয়াবহ বিষয়। মাননীয় সদস্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সর্বক্ষেত্রে এর কুফল ও প্রতিকার নিয়ে প্রচারণা করা দরকার, কিন্তু বিষয়টি কোনো সাম্প্রতিককালের ঘটনা নয়। এছাড়া এই বিষয়ে কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় সদস্যের প্রশ্ন করার সুযোগ রয়েছে। তাই মাননীয় সদস্যের নোটিশটি কার্যপ্রণালী বিধির 63 বিধি অনুযায়ী মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। এই প্রেক্ষিতে কার্যপ্রণালী বিধির 63 বিধি অনুসারে সাম্প্রতিক কোনো নির্দিষ্ট ঘটনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ নয়, তাই এটি মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা যাচ্ছে না।
আজকে তৃতীয় নোটিশটি দিয়েছেন পাবনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নাজিবুর রহমান। তার নোটিশের বিষয়বস্তু: জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত 3টি অধ্যাদেশ, গুম কমিশন সংক্রান্ত 2টি অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ। তা আমাদের আন্তর্জাতিক অনেক কনভেনশনের সাথে, যেখানে আমরা স্বাক্ষর করেছি, তার সাথে সংশ্লিষ্ট ও গুরুত্বপূর্ণ। সেগুলোকে কোনো প্রকার আলোচনা ছাড়াই ল্যাপস করে দেওয়া হচ্ছে, যা সমাধান নয়। ফ্যাসিবাদী আমলের গুম খুন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রযন্ত্র জড়িত ছিল। এই বিষয়গুলোকে আন্তর্জাতিক কনভেনশন সমূহের আলোকে তদন্ত ও বিচারের জন্য অনেক অধ্যাদেশ জারি করা হয়। সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো ল্যাপস করলে যারা ভিকটিম আছেন তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যও রয়েছেন, তাদের অধিকার ক্ষুণ্ণ হবে। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সংসদে এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। মাননীয় সদস্যের নোটিশের বিষয়বস্তু সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটিতে আলোচিত হবার পর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া নোটিশটি কার্যপ্রণালী বিধি 63 জ অনুযায়ী মুলতবি প্রস্তাব আকারে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম সরকারি চাকরি সংশোধন বিল 2026। উত্থাপনকারীর নাম মোহাম্মদ আব্দুল বারী, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সরকারি চাকরি আইন 2018 সনের 57 নম্বর আইন সংশোধন কল্পে আনিত বিল, সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপরে কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে।
অতএব বিলের দফা 2 ও 3 বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, আপনি বিলটি পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন, সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026। উত্থাপনকারীর নাম মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ কল্পে আনিত একটি বিল, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ কল্পে আনিত একটি বিল, সরকারি স্বশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরকারি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব করছি যে সরকারি স্বায়ত্তশাসিত
সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণকল্পে আনিত একটি বিল, সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 মহান সংসদে উত্থাপিত হয়েছে, অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত বিলসমূহে সংস্থাসমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এটি হলো সংসদের সামনে প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিরুদ্ধে আছেন, বিপক্ষে আছেন, তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলগুলোর উপর কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি এখন বিলের দফাসমূহ সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হল। এখন কি মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা স্থগিত রাখা হলো। এখন মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুসারে কার্যপ্রণালী। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, খুব বিস্ময়ের সাথে এবং
অত্যন্ত মানে হৃদয় দিয়ে মানে অনুভব করলাম, একটা বিষয় দেখলাম যে জুলাই যুদ্ধ শুরু হয়েছে যাদের দিয়ে এবং যে কারণে, এবং বয়স বাড়ানো বিষয় ছিল, আর আমার চাকরি একজনে নিয়ে যায় কেন, এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হলো, এবং আমরা যে নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো যাদের দিয়ে। আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাশ করার সময় মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ কেন হা বললেন না বুঝতে পারলাম না। হা বলা উচিত ছিল। এবং আমরা মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। সকলের দিন আজকের মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, না বলে নাই, কিন্তু মাননীয় স্পিকার, একটা বিষয় আছে যে আজকের এই সংসদে আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয়, একটা আমার কথা শেষ করি, আপনি বলবেন। সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই কথা বলে, আজকের এই জুলাই যোদ্ধারা আজকে সংসদে উপস্থিত আছেন, যাদের কারণে, যাদের বিষয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আপনার ডান পাশে, আপনার বাম পাশে আপনি তাকিয়ে দেখবেন, সেখানে আজকে জুলাই যোদ্ধারা সেখানে সবাই এখানে উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই, যাদের আত্মত্যাগ, মাইক দেন, বক্তব্য শেষ হয়নি। মাইক দেন চিফকে। আপনার বক্তব্য শেষ, আমরা অভিনন্দন জানাই তাদের, শেষ করেন। যারা এই জীবন দিয়েছেন তাদের তো জীবন ফেরত দিতে, যারা জীবন দিয়েছেন তাদের জীবন ফেরত দিতে পারবে না, যারা আহত হয়েছেন তাদের মাইকে শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনি পাশের মাইকটা ব্যবহার করতে পারেন যদি দরকার মনে করেন। সেম প্রবলেম। যাই হোক, আপনার মূল বক্তব্য আমরা বুঝতে পেরেছি। আজকে গণতন্ত্রের বিকাশ করার একটা সুযোগ তৈরি হয়েছে, আজকে সংসদ তৈরি হয়েছে। আমরা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তাদের অভিনন্দন আছি। আর একবার কথা দিয়ে আমরা চাই, এই যুদ্ধে, এই ক্যামেরায় আমরা সবাই শরীক হয়েছিলাম, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন এই যুদ্ধে। ধন্যবাদ চিফ হুইপ, শোনা যাচ্ছে না। মাননীয় স্পিকার, আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রের মাধ্যমে। দয়া করে বসুন, মাননীয় স্পিকার, আপনি কি মাননীয় চিফ হুইপ বসুন। আপনাকে ধন্যবাদ চাই। কি হলো, শোনা যাচ্ছে না কেন? আমরা সংসদে ইতিমধ্যে একটা নতুন প্রশ্ন পেরেছি এবং কথা বলেছি। আজকে আবার জুলাই সনদ নিয়ে আমরা কথা বলতে চাই। জুলাই সনদে কি হচ্ছে আর কি হবে সে বিষয়ে তাদের গভীর উদ্বেগ আছে এবং সেটা জানার জন্য তারা আজকে। মাননীয় চিফ হুইপ, আপনার কথা আমরা বুঝেছি, বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাইক কাজ করছে না, আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছি। মাননীয় চিফ হুইপ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না। এখন মুলতবি করে দেই কতক্ষণের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে 40 মিনিট বিরতি দেওয়া হলো। ইতিমধ্যে নামাজের টাইম হয়েছে না, 20 মিনিট বিরতি দেই।